কমার্স প্যারাডিমে সবাইকে স্বাগত। এই পর্বে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা ফুল ফ্লেজেড প্রবলেম নিয়ে আসছি। এর আগে একটা পর্বে অ্যাকাউন্টিং ইকুয়েশন সংক্রান্ত আগের একটা পর্বে কিন্তু আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিটেলস বুঝিয়েছি। সেই পর্বটা সবাইকে রিকোয়েস্ট করব সেই পর্বটা একবার অবশ্যই দেখে নিয়ে তবে কিন্তু এই পর্বটা দেখতে। এই ওপরের আই বাটনে সেই পর্বের লিঙ্ক দেওয়া রইল, এছাড়াও নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকছে। এই পর্বে তোমাদের সামনে নিয়ে আসছি এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে দেখাবো রেভিনিউ কিংবা এক্সপেন্স কিভাবে ক্যাপিটালের ওপর প্রভাব বিস্তার করে। প্রথমেই আমরা ইকুইটিটাকে ভেঙে ফেলি। ইকুইটিটাকে ভাঙলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিংস। এবারে কথা হচ্ছে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল জিনিসটা কি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে, ইংলিশে যদি আমরা একটা ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা একটুখানি বলছি। এ কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল person and therefore they are unable to generate their own capital, and that capital has to be collected from different persons. The persons from whom the capital is collected are called the shareholders, and the amount that they contribute towards the business is referred to as share capital. কোম্পানি যেহেতু একটা কৃত্রিম ব্যক্তি, সেজন্য এর নিজের থেকে মূলধন জোগাড় করার কোনো ক্ষমতা নেই। লোকেরা যখন তাদের টাকা সেই ব্যবসায় ঢালে সেটাই হয়ে যায় কোম্পানির কাছে মূলধন, আর যারা টাকা দেয় তারা হয়ে যায় শেয়ার হোল্ডার। এটা হচ্ছে কোম্পানির ইকুইটি যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে প্রথমেই আসছে শেয়ার ক্যাপিটাল, সেটাই ছোট করে বললাম। আর একটু ক্যাপিটাল সম্পর্কে আরেকটু বলি। ধরো একটা বাড়ি অসংখ্য ইট নিয়ে তৈরি হয়, সেরকম কোম্পানির ক্যাপিটালটা যদি একটা বাড়ি হয়, শেয়ার হচ্ছে সেই ইট। এবং আমরা চাইলে আমি 10টা, তুমি 15টা, কেউ 100টা, কেউ 200টা, এরকম ভাবে সেই শেয়ারে কন্ট্রিবিউট করতে পারি। ধরো একটা শেয়ারের দাম 10 টাকা, ধরো 100 টাকা। আমি যদি 10টা শেয়ার কিনি তাহলে 100 × 10 1000 টাকা আমি কন্ট্রিবিউট করলাম কোম্পানিকে। এটাই হয়ে গেল কোম্পানির কাছে মানে শেয়ার ক্যাপিটাল, এবং আমি হচ্ছি সেই কোম্পানির শেয়ার হোল্ডার। এরপরে চলে আসছি রিটেন আর্নিংস। হোয়াট ইজ রিটেন আর্নিংস? রিটেন আর্নিংস মানে হচ্ছে প্রফিটের যে অংশটা শেয়ার হোল্ডারদের না দিয়ে কোম্পানি নিজের কাছে রেখে দেয়, সেটাই হচ্ছে রিটেন আর্নিংস। আর একটু এক্সপ্লেন করি। মানে প্রফিট নট ডিস্ট্রিবিউটেড প্রিভিয়াস ইয়ার, আগের বছর প্রফিটের যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়নি, সেইটা হচ্ছে 100 টাকা। এবছর রেভিনিউ জেনারেট করেছে, মানে আমি ইনকাম করেছি, একদম পাতি ভাষায় আমি ইনকাম করেছি 50 টাকা, তাহলে আমার টোটাল হয়ে গেল 150। আমার এবছর এক্সপেন্স হয়েছে, মানে ওই রেভিনিউটাকে আর্ন করতে গিয়ে বা ইনকামটাকে আর্ন করতে গিয়ে আমার 40 টাকা খরচা হয়েছে, সেটা অবশ্যই বাদ যাবে। বাদ গিয়ে পড়ে রইল 110। এবার আমি আমার যারা শেয়ার হোল্ডার আছে, মানে আমি কোম্পানির দিক থেকে বলছি, আমার যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমি ডিভিডেন্ড পেমেন্ট করলাম 30 টাকা, তাহলে আমার হাতে থেকে গেল 80 টাকা। এটাই হচ্ছে ব্যালেন্স অফ রিটেন আর্নিংস। মানে এইটাই আমার হাতে কিন্তু এখন রয়ে গেছে শেয়ার হোল্ডারদের তাদের প্রাপ্য টাকা বা প্রাপ্য ডিভিডেন্ড বা প্রাপ্য প্রফিটের অংশ না দিয়ে আমার কাছে যেটা রয়ে গেছে। তাহলে ইকুইটি মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, দ্যাট ইজ শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড দ্যাট ইজ রিটেন আর্নিংস। এই দুটো যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে কিন্তু ইকুইটি। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে আমরা জানি অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বিভিন্ন রকম ভাবে সলভ হয়। কত রকম ভাবে সলভ হয় সেইটা নিয়ে কিন্তু এই পর্বটা, মানে এই জিনিসটা বা এই অঙ্কগুলো যেটা দেব সেই অঙ্কটা, তার আগে জেনে নিচ্ছি কত প্রকারের হয়। প্রথম ফার্স্ট সেটা হচ্ছে এক্স মানে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। ফার্স্টে এটা লিখে দিলাম, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। এবার এদিকে প্লাস এক্স, এদিকে প্লাস এক্স, এর মানে হচ্ছে এক্স মানে হচ্ছে অজানা কোনো সংখ্যা, আমি কিন্তু ওখানে
লিখছি, মানে বাঁ দিকে যদি 10 টাকা যোগ হয়, ডান দিকে অ্যাসেটস লায়াবিলিটিও 10 টাকাই যোগ হবে, এক্সটা হচ্ছে সেক্ষেত্রে 10। এবার সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে অ্যাসেটস মাইনাস এক্স ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস এক্স, মানে বাঁ দিকে লেফট সাইডে যদি অ্যাসেট থেকে 10 টাকা মাইনাস হয়, লায়াবিলিটি আর ক্যাপিটাল থেকেও 10 টাকা মাইনাস হবে, তবে কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনসটা মিলবে। অলওয়েজ কিন্তু এই মেলার দিকে আমরা যাচ্ছি। 3 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যাসেটস প্লাস এক্স মাইনাস এক্স, মানে পুরো কেসটা অ্যাসেটের দিকে গড়িয়ে এলো, মানে অ্যাসেটের সঙ্গে 10 টাকা যোগ হলো, অ্যাসেটের থেকেই 10 টাকা মাইনাস হলো, মানে বিভিন্ন ট্রানজাকশন, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বা ট্রানজাকশন যেগুলো হয় সেগুলো হয়, সে তার ফলে কিন্তু এই এফেক্ট গুলো পড়ে, সেই এফেক্ট গুলো 4টে ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টে ভাগের মধ্যে 3 নম্বর ভাগটা হচ্ছে এই অ্যাসেটস প্লাস এক্স মাইনাস এক্স, মানে পুরোটাই অ্যাসেট বাড়লো 10 টাকা, সেই ঘটনার ফলেই অ্যাসেট কমলো আমার 10 টাকা, তার ফলে লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল দিকে কিন্তু কোনো এফেক্ট পড়লো না, ওটা একই থেকে গেল। এরপর চলে আসছি 4 নম্বরটাতে। 4 নম্বরটাতে বুঝতেই পেরে গেছো, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল, সেই জায়গায় ক্যাপিটাল বা লায়াবিলিটিস প্লাস ক্যাপিটালের দিকে এক্স বাড়লো এক্স কমলো, মানে 10 টাকা বাড়লো 10 টাকা কমলো, তাহলেই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মিললো। পরে যে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে প্রবলেমটা দেবো, সেই প্রবলেমটা কিন্তু এই 4টে মধ্যেই পুরো ব্যাপারটা রান করবে, মানে 4টে টাইপের মধ্যেই পুরো ব্যাপারটা থাকবে। মানে কখনো দেখবে যে অ্যাসেট বাড়ছে, ওদিকে ক্যাপিটাল লায়াবিলিটি বাড়ছে, কখনো দেখা যাবে যে অ্যাসেটস কমছে, তো সেই পরিমাণ অ্যামাউন্টই লায়াবিলিটি ক্যাপিটালে কমছে, কখনো অ্যাসেটসে যেটা বাড়ছে অ্যাসেটসেই সেটা কমছে, আবার কখনো লায়াবিলিটি সাইডে যেটা বাড়ছে লায়াবিলিটি সাইডেই সেটা কমছে, তার ফলে অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল দুটো দিক সমান হয়ে যাবে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই প্রবলেমটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রবলেম। এই প্রবলেমটা করলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অন্যান্য যে প্রবলেমগুলো তুমি ফেস করবে সেগুলো করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সোজা বা সুবিধাজনক হবে। সেখানে ফার্স্টেই হচ্ছে দিমিত্রি, মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি 20,000 টাকা ক্যাশ, গুডস 15,000 অ্যান্ড মেশিনারি 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। অর্থাৎ এই যে তিনটে আছে, ক্যাশ, গুডস অ্যান্ড মেশিন, এই তিনটেই কিন্তু অ্যাসেটের মধ্যে পড়ে, এই তিনটেই কিন্তু হিসাব মতো অ্যাসেট। এই তিনটে অ্যাসেট দিয়ে সে ব্যবসা শুরু করছে। ব্যবসাতে প্রাইভেটলি, মানে প্রাইভেট সোর্স থেকে যা নিয়ে আসবে সবই কিন্তু ক্যাপিটাল হিসাবে ট্রিট হবে, মানে যেসব অ্যাসেট নিয়ে আসবে সবকটাই কিন্তু ক্যাপিটাল হিসাবে ট্রিট হয়ে যাবে। তা এখানে তিনটেই অ্যাসেট এনেছে, তিনটেই কিন্তু আমাদের কাছে ক্যাপিটাল। সেজন্য অ্যাকাউন্টিং ইকুয়েশনে যখন আমরা আসব তখন কিন্তু ভালো করে দেখো, স্টার্টেড বিজনেস মানে এটা হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে ক্যাশ এনেছে 20,000, স্টক এনেছে 15,000, মেশিন এনেছে 60,000 অ্যান্ড টোটাল ক্যাপিটাল হয়েছে 95,000। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ হলো, কারণ সে ব্যবসায় ক্যাশ নিয়ে এসছে অ্যাসেট হিসাবে, স্টক নিয়ে এসছে 15,000 টাকা অ্যাসেট হিসাবে, অ্যান্ড মেশিন নিয়ে এসছে সেটাও অ্যাসেট হিসাবেই নিয়ে এসছে, এবং এই জিনিসটা টোটালি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 95,000। এর আগেই আমি বলেছি অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই ছকটা দেখতে কেমন হয় ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমরা এর আগের পর্বে আলোচনা করেছি, তবু আমি একবার এখানে সেই সূত্রে আমি বলে দিচ্ছি, যেটা সেটা হচ্ছে এই যে অ্যাসেটস, এই যে এখানে রয়েছে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, অ্যাসেটস এর দিকে যা টোটাল হবে লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালের টোটালটাও সেম হবে, আলাদা কিছু হবে না। তা সেই সূত্রে বলছি অ্যাসেটের মধ্যে কি কি রয়েছে, মানে এই যে প্রবলেমটা দিয়েছি সেই প্রবলেমের রেসপেক্টেই কিন্তু এই ছকটা কাটা হয়েছে। সেই ছকের মধ্যে রয়েছে ক্যাশ অ্যাসেট, স্টক অ্যাসেট, মেশিন অ্যাসেট, ডেটার্স মানে যাকে আমি ধারে গুডস সেল করেছি সেটাও অ্যাসেট, প্রিপেড এক্সপেন্স,
আগে থেকে এক্সপেন্স পেমেন্ট করে দিয়েছি, সুবিধে এখনো পাইনি, তা সত্ত্বেও আমি পেমেন্ট করে দিয়েছি, সেটা কিন্তু আমাদের কাছে অ্যাসেট। এছাড়া লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালের মধ্যে রেখেছি শুধুমাত্র ক্রেডিটার্স, সেটা লায়াবিলিটি মানে এক্সটার্নাল লায়াবিলিটি, মানে যার কাছ থেকে আমি ধারে গুডস পারচেস করি সেই হচ্ছে আমার কাছে ক্রেডিটার। এছাড়া ক্যাপিটাল, ক্যাপিটাল তো এক্সপ্লেন করলাম জিনিসটা কি। তা এইখানে ও 20,000 টাকা ক্যাশ, 15,000 টাকা স্টক, 60,000 টাকার মেশিন এবং সামগ্রিকভাবে টোটালি 95,000 নিয়ে এসেছে, এবং সেটা আমাদের কাছে কিন্তু ক্যাপিটাল হিসেবেই ট্রিট করব আমরা। এরপর চলে আসছি সেকেন্ড ডেটটাতে। সেকেন্ড ডেটটাতে কি বলেছে? সেকেন্ড ডেটটাতে বলেছে যে পারচেস গুডস ফর ক্যাশ। দুরকম ভাবে পারচেস করতে পারে, একটা ক্রেডিট পারচেস হয়, একটা ক্যাশ পারচেস হয়। আর এখানে গুডস বলেছে, পয়েন্ট টু বি নোটেড, গুডস বলেছে। গুডস বলেছে মানে হচ্ছে আমরা সেই জিনিসগুলোকে গুডস বলে চিহ্নিত করব যেগুলো আমরা কিনে আনি বিক্রি করব বলে। যখন কোনো কিছু কিনে আনি বিক্রি করব বা সেল করব বলে, তখন সেটাকে কিন্তু আমরা স্টকেতে ইনক্লুড করব। এইটা মাথায় রাখতে হবে, স্টকেতে ইনক্লুড করবো। তার মানে আমার ব্যবসার যে গোডাউন আছে, সেই ব্যবসার গোডাউনে কিন্তু সবকিছু থাকে না। যে জিনিসগুলো আমরা বিক্রি করি সেই জিনিসগুলোই কিন্তু আমাদের গোডাউনে থাকে। সেই জন্যই আমরা যখন কোনো জিনিস কিনবো বিক্রি করার উদ্দেশ্যে, তখন কিন্তু সেটাকে আমরা জেনারেলি গুডস বলে ডাকি, এবং সেই গুডস যখন আসবে তখন কিন্তু আমাদের ব্যবসার স্টকটা বৃদ্ধি পাবে বা স্টকটা বাড়বে। আর এক্ষেত্রে আমরা কিন্তু ক্যাশে জিনিসটা কিনেছি, তার ফলে বিজনেসে ক্যাশ কমছে। ভালো করে দেখো, স্টক বেড়েছে 16,000, স্টক কত বাড়লো? 16,000, সেখানে ক্যাশ আমার কিনতে কমলো 16,000। এই ব্যাপারটা নজর করার মতন। আমার স্টক বাড়লো 16,000, গোডাউনে স্টক বাড়লো 16,000, ক্যাশ কমলো আমার 16,000। এই যে ব্যাপারটা, আমার কাছে ক্যাশ ছিল 20,000, তার থেকে বেরিয়ে গেল 16,000। আর আমার কাছে স্টক ছিল 15,000, সেখানে স্টক ঢুকলো আরো 16,000। আমি এখানে আলাদা করে যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম ভাবে ব্যালেন্স করে সেই জিনিসগুলো করছি না। জাস্ট আপাতত কিরকম ভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনসটা দেখানো হচ্ছে সেটা দেখাচ্ছি। তোমরা যদি পারো তাহলে এই জায়গাটাতে এখানে একটা ব্যালেন্স করে, ব্যালেন্স হিসাবে কলামটা রাখবে, সেখানে এখানে দেখাতে হবে ক্যাশ পড়ে রয়েছে আমার 4,000 বা 4,000, আর স্টকের ভ্যালুয়েশন হয়ে গেছে 31,000। এরকম ভাবে দেখাতে পারবো, মানে প্রত্যেকটা ঘটনা ঘটবে, প্রত্যেকটা ট্রানজাকশন হবে, আর সঙ্গে সঙ্গে সেই ব্যালেন্সটা সেখানে লিখে দেওয়া হবে। এটা করতে পারো। অনেক বইতে এরকম ভাবে প্রবলেম সলভ করা হয়, আমি সময়ের জন্য কিন্তু এতখানি আর করিনি। এরপরেরটা চলে আসছে যেটা, সেটা হচ্ছে নেক্সট যে গল্পটা, সেটা হচ্ছে সোল্ড গুডস কস্টিং রুপিস 3,000 আর বিক্রি করেছে 4,000 টাকায়। জিনিসটা যেটা বিক্রি করেছে 4,000 টাকায়, সেটা কিনে এনেছিল 3,000 টাকা। এই ব্যাপারটা বুঝতে হবে, যে জিনিসটা আমি বিক্রি করেছি 4,000 টাকায়, সেটা আমি কিনে এনেছি 3,000 টাকায়। এর মানেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি যখন আমি কিনে এনেছি, সেই কেনা জিনিসটা কোথায় ঢুকে রয়েছে? এর আগেই বলেছি স্টকের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে আমার কাছ থেকে স্টক কমবে 3,000 টাকা। এই যে ব্র্যাকেটের মধ্যে ব্যাপারটা দেখাচ্ছি, এর মানে হচ্ছে মাইনাস, মানে মাইনাস করে দিচ্ছি আমরা। স্টক থেকে 3,000 টাকার গুডস বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্য ব্র্যাকেট। তোমরা যদি না চাও তাহলে ব্র্যাকেট না লিখে এখানে মাইনাস সাইনও দিতে পারো, ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে। আর বিক্রি করে পেয়েছি কত? বিক্রি করে পেয়েছি আমি 4,000 টাকা। ক্যাশ বেড়েছে, বিক্রি করে পেয়েছি 4,000 টাকা, তার ফলে কিন্তু আমার ক্যাশ বেড়েছে। এই যে 4,000 আর 3,000 আমার বিক্রি করে যে প্রফিট হলো, এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা সেটা হচ্ছে যখন কোনো বিজনেস আমরা করছি, আমরা দেখেছি এর আগে অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় বা এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় যে ইনকাম, মানে ইনকাম ক্যাপিটালের উপর এফেক্ট করে। কিরকম ভাবে এফেক্ট করে? ইনকাম যদি বাড়ে ক্যাপিটাল বাড়বে, ইনকাম যদি মানে এক্সপেন্স যদি বাড়ে
ক্যাপিটাল কমবে। মানে এক্সপেন্স যদি হয় ক্যাপিটাল কমবে, ইনকাম যদি হয় ক্যাপিটাল বাড়বে। সেই হিসাবে আমার এখানে 1000 টাকা প্রফিট হয়েছে বা 1000 টাকা ইনকাম হয়েছে, তার ফলে কিন্তু আমার ক্যাপিটাল বেড়েছে 1000 টাকা। এই যে ক্যাপিটাল বেড়েছে আমার 1000 টাকা। এইটাই আমরা এখানে ইকুয়েশনে দেখালাম। এর ফলে কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ হলো, এদিকে রয়েছে অ্যাসেটস প্লাস অ্যাসেটসে রয়েছে 4000 মাইনাস 3000 ইকুয়ালস টু 1000, মানে আমি দেখানোর জন্য লিখছি, এখানে লেখানোর এরকম কোনো প্রয়োজন নেই। আর এদিকে অলরেডি রয়েছে 1000। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনস কিন্তু সলভ হলো, কারণ এদিকেও 1000 এদিকেও 1000। এরপরে চলে আসছি যেটা, সেটা হচ্ছে নেক্সট আইটেম, বিয়ে বাড়ির মতন বলছি, পারচেস গুডস অন ক্রেডিট। ধারে কিনেছি, কত টাকার গুডস ধারে কিনেছি? 7000 টাকার গুডস ধারে কিনেছি। এটা কি করে দেখাবো অ্যাকাউন্টিং ইকুয়েশনে? 7000 টাকার গুডস ধারে কিনেছি, আমি যখনই বলেছি গুডস কিনেছি মানেই কিন্তু, এই যে গুডস কিনেছি মানেই কিন্তু কার উপর এফেক্ট করবে? স্টকের উপর এফেক্ট করবে। এর ফলে স্টক কত বাড়বে? 7000 বাড়বে। এই যে বেড়েছে মানে প্লাস 7000। আর আমি যেহেতু ধারে কিনেছি আমার লায়াবিলিটি বেড়েছে 7000 টাকা। আমি যেহেতু ধারে কিনেছি, ক্রেডিটার্স নামে যে লায়াবিলিটিটা তৈরি হয় সেই লায়াবিলিটিটা বেড়েছে আমার কাছে কিন্তু 7000। তার ফলে অ্যাকাউন্টিং ইকুয়েশন এদিকেও রয়েছে 7000, এদিকেও রয়েছে কিন্তু 7000, মানে বাঁ দিক ডান দিক দুদিকেই 7000। অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভড। নেক্সট আইটেম চলে আসছি, নেক্সট ট্রানজাকশন, সেটা হচ্ছে সোল্ড গুডস অন ক্রেডিট 25000 টাকায় ধারে বিক্রি করেছি। 25000 টাকা ধারে বিক্রি করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের কাছে ডেটার্স, মানে যাকে আমরা ধারে বিক্রি করি সেটা হচ্ছে ডেটার্স। ডেটার্স মানে হচ্ছে ডেটার্সের কাছ থেকে আমি ভবিষ্যতে টাকা পয়সা পাবো এবং সেই জন্য সেটা আমাদের কাছে অ্যাসেটস। আর যেটা বিক্রি করেছি 25000-এ, সেটা কিনে এনেছি কত টাকা দিয়ে? সেটা কিনে এনেছি আমরা 20000 টাকা দিয়ে। মানে এটা কিনে এনেছিলাম 20000 টাকায়, সেটা স্টকের মধ্যে রয়েছে 20000 টাকার গুডস, সেই 20000 টাকার গুডস বেরিয়ে চলে যাচ্ছে, তার বদলে আমি 25000 টাকা হয় পাচ্ছি যদি ক্যাশে সেল করি, যদি না ক্যাশে সেল করি 25000 টাকা আমি ডেটার্সের কাছ থেকে পাবো, সেই জন্য সেটা আমাদের কাছে কিন্তু অ্যাসেটস। সেই জন্য যখন 20000 টাকার গুডস আমার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেল করছি, তখন কিন্তু এই স্টকের ওপর এফেক্ট করবে। স্টকে কিন্তু মাইনাস 20000, এই যে দেখানো হয়েছে মাইনাস 20000। এর ফলে কিন্তু তোমরা মাইনাসটাও দিতে পারো অথবা ডাইরেক্ট এরকম ব্র্যাকেটের হিসাবেও দেখাতে পারো, দুটো একসঙ্গে না দেখানোই ভালো। আর ডেটার্স পাচ্ছি 25000, বা পাবো ডেটার্সের কাছ থেকে টাকা পাবো আমি 25000 টাকা, সেজন্য এটা আমাদের কাছে অ্যাসেট। এর ফলে আমাদের প্রফিট হয়েছে কত? না 5000 টাকা। এই যেটা প্রফিট হয়েছে 5000 টাকা, সেইটা আমাদের ক্যাপিটালে গিয়ে হিট করবে, ক্যাপিটালকে বাড়িয়ে দেবে, ক্যাপিটালকে কি করবে? ইনক্রিজ করবে। তা এই যে ক্যাপিটালকে যেটা ইনক্রিজ করছে, সেই জন্য আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমার অ্যাসেট সাইডে রয়েছে 5000, মানে পজিটিভ নেগেটিভ 25000 থেকে 20000 মাইনাস করলে 5000, আর লায়াবিলিটি সাইডেও রয়েছে কিন্তু আমাদের কাছে 5000। সুতরাং অ্যাকাউন্টিং ইকুয়েশনস কিন্তু এক্ষেত্রেও সলভ হলো। পরেরটা চলে আসছি, পরের পেড, মানে ডেটার্স পেড হিম ফুল সেটেলমেন্ট। এই যে ব্যাপারটা ফুল সেটেলমেন্ট কথাটার মানে কি? ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে ডেটার্সের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আগে বলি ডেটার্স মানে হচ্ছে আমি যাকে ধারে গুডস সেল করেছি। আমি কাকে ধারে গুডস সেল করেছি? এই যে লোকটাকে, বা এই যে গুড সোল্ড অন ক্রেডিট 25000 টাকা রয়েছে, এই যে 25000 টাকা রয়েছে, এই 25000 টাকার গুডস আমরা ধারে সেল করেছি। তা ধারে সেল করেছি মানে টাকা পাবো, ওরা আমাকে টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? 24500, এবং দিয়ে বলেছে যে ফুল সেটেলমেন্ট, মানে আর আমি কিছু তোমাকে দেব না, তার মানে, এবং এটাও আমি স্বীকৃতি দিয়ে দিয়েছি যে ঠিক আছে আর দেবার কোনো দরকার নেই, 500 টাকা তোমাকে আমরা ছেড়ে দিলাম। তোমরা একসঙ্গে 25000 টাকা পেতাম, তার বদলে একসঙ্গে 24500 টাকা দিয়ে দিয়েছো। ব্যবসার খাতিরে আমি তোমাকে 500 টাকা ছেড়ে দিলাম, ব্যবসা এটা চলে। তা 24500 টাকা আমি পেয়েছি, তার মানে আমার কাছে কিন্তু কি বেড়েছে? না ক্যাশ বেড়েছে। সেটা কত বেড়েছে?
500, আর আমি লোকটাকে ডিসকাউন্ট দিয়েছি কত টাকা, না 500 রুপিস ডিসকাউন্ট দিয়েছি। এই যে ডিসকাউন্ট যেটা আমি দিয়েছি এটা কিন্তু আমার কাছে লস, আর এই যে 24,500 টাকা ক্যাশ পেয়েছি এটা ক্যাশকে বাড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর কিভাবে এফেক্ট করবে সেইটাই কিন্তু এবার আমরা দেখাচ্ছি। ডেটার্স পেড ইন ফুল সেটেলমেন্ট, 24,000 টাকা, 24,500 ক্যাশ পেয়েছি, ক্যাশকে বাড়িয়েছি, যেটা বলছিলাম সেটা এখানে ঘটলো। ডেটার্সের কাছ থেকে 25,000 টাকা পেতাম, এই যে হিস্ট্রি দেখাচ্ছে, ডেটার্সের কাছ থেকে কত পেতাম, 25,000 পেতাম, 25,000 সেটেল হয়ে গেল। তার মানে ডেটার্স আর কিছু আমার কাছে রইলো না, কারণ ডেটার্সের এখানে আমরা ব্র্যাকেটে 25,000 দেখিয়ে দিলাম। যখনই ব্র্যাকেটে 25,000 দেখিয়ে দিলাম তার মানে হচ্ছে ডেটার্সে আর কোনো ব্যালেন্স আমার কাছে নেই। আর 500 টাকা যেটা আমার গেল, মানে ডিসকাউন্ট দিলাম, ডিসকাউন্টটা আমাদের কাছে এক্সপেন্স বা লস হিসেবে ট্রিট করি। এক্সপেন্স বা লস সবসময় ক্যাপিটালের উপর হিট করে, এই আগেই বলেছি। ক্যাপিটালকে এটা কিন্তু কমিয়ে দেবে, এক্সপেন্স হলে ক্যাপিটাল কি হবে, কমবে, ইনকাম হলে ক্যাপিটাল বাড়বে। সেই জন্য এক্সপেন্স হয়েছে 500 টাকা, তার ফলে ক্যাপিটাল কমেছে 500 টাকা, এবং এটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে দেখিয়ে দিয়েছি। এর পরেরটা চলে আসছি, পেড টেলিফোন এক্সপেন্স। হোয়াট ইজ টেলিফোন এক্সপেন্স? টেলিফোন যে হয়, মোবাইল হতে পারে বা কানে যে টেলিফোন হয় সেই সব টেলিফোন অথরিটি, সেই টেলিফোন হিসাবে আমরা টেলিফোন এক্সপেন্স হিসেবে পেমেন্ট করছি 200 টাকা, 2000 টাকা। এই প্রসঙ্গে এক্সপেন্সের একটু কনসেপ্টটা বলে রাখি। এক্সপেন্স মানে, এর আগেও বলেছি, আবার এখন হালকা করে বলে রাখি, এক্সপেন্স মানে হচ্ছে যখন কারোর কাছ থেকে কোনো শর্ট টার্ম বেনিফিট নিলাম, মানে সেই বেনিফিটটা নিলাম, তাকে টাকা দিলাম বা দিলাম না, যেরকম একটা কিছু হলো, এবং এর পরের বেনিফিটটা নিতে গেলে আবার আমাকে কিন্তু তাকে টাকা দিতে হবে, মানে হচ্ছে সেই বেনিফিট থেকে প্রাপ্ত যে সুবিধা সেটা খুব কম সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। টেলিফোন এক্সপেন্স, ইলেকট্রিক বিল, এই জাতীয় জিনিসগুলো কিন্তু সব সময় এই এক্সপেন্সের হিসাবেই পড়ে, কারণ আমি আজকে টেলিফোন বিল কিংবা ইলেকট্রিক বিল যদি না দিই, তার পরের দিন কিন্তু ইলেকট্রিসিটি কোম্পানি এসে আমাদের মিটারের লাইন কেটে দিয়ে চলে যাবে, সেই জন্য সেই সুবিধাটা আমরা আর পাবো না। যে কোনো ধরনের এক্সপেন্সে কিন্তু এই কথাটা খাটে, কারণ এই যে এক্সপেন্স মানে হচ্ছে আমরা একটা বেনিফিট পাচ্ছি, সেই বেনিফিট পাওয়ার আগেনস্টে আমরা তাদেরকে কিছু টাকা দিচ্ছি, এবং সেটাই আমাদের কাছে এক্সপেন্স। টাকা দিলেও এক্সপেন্স, টাকা যদি না দিই, যদি বাকি থাকে তাহলেও কিন্তু এক্সপেন্স, এটা মাথায় রাখতে হবে। পরবর্তীকালে আসবো, ছেড়ে দাও এখন আপাতত এক্সপেন্স হয়েছে 2000 টাকা। এই যে 2000 টাকা এক্সপেন্স হয়েছে, এর ফলে আমার কাছ থেকে 2000 টাকা বেরিয়ে গেছে, এই যে 2000 টাকা বেরিয়ে গেছে, ক্যাশে মাইনাস। আর এক্সপেন্স যেহেতু হয়েছে, কোত্থেকে মাইনাস হবে, না ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ক্যাপিটালে মাইনাস হয়েছে 2000 টাকা, এক্সপেন্সে মাইনাস 2000, ক্যাপিটালে মাইনাস 2000। ক্যাপিটালে যে মাইনাস হবে সেইটা আমরা এর আগেও বলেছি। এরপরে চলে আসছি, ড্রিউ ক্যাশ ফ্রম বিজনেস ফর পার্সোনাল পারপাস। পার্সোনালি আমরা এর আগে যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন করছিলাম তখন আমরা দেখিয়েছি যে যখন কোনো টাকা আমাদের কাছে ব্যবসায় ইনভেস্ট করা হয় তখন কিন্তু কি বাড়ে, না ক্যাপিটালটা বাড়ে। আর এইটা ব্যবসার টাকা পার্সোনালি নিয়ে চলে যাচ্ছে, ওটা কি ছিল, পার্সোনাল টাকা ব্যবসায় ঢুকছে বা বিজনেসে ঢুকছে, এখানে বিজনেসের টাকা পার্সোনাল নিয়ে চলে যাচ্ছে। ঠিক উল্টো কেস, ঠিক উল্টো ব্যাপারটা ঘটছে। এই যে যখন বিজনেসের টাকা পার্সোনাল নিয়ে চলে যায় সেটাকে আমরা কিন্তু বলি ড্রয়িংস, এখানে ঠিক উল্টো কেস হচ্ছে, অর্থাৎ বিজনেসের টাকা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই টাকাটা কত টাকা হয়েছে, 3000 টাকা। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো ব্যাপারটা কি, বিজনেসের টাকা থেকে বেরিয়ে গেছে এই ব্যাপারটা, বিজনেসের টাকা থেকে বেরিয়ে গেছে মানে ক্যাশ থেকে কমে যাবে। এই যে 3000 টাকা মাইনাস হয়ে গেছে, ক্যাশ থেকে মাইনাস হয়ে গেছে কত টাকা, না 3000 টাকা। আমরা জানি ক্যাশ থেকে মাইনাস হলো 3000, আর যেহেতু ব্যবসার ক্যাপিটাল আমার কমলো, এই যে এদিকটা ক্যাপিটাল, একদম শেষ আইটেমটা ক্যাপিটাল রয়েছে, ক্যাপিটাল থেকে ব্যবসায় যখন আমি ক্যাশ নিয়ে এসেছিলাম,
20,000, তখন ক্যাপিটালও নিশ্চয়ই ছিল 20,000, তার মানে এর মধ্যে তো 20,000 টাকা ঢুকে রয়েছে, তখন এর মধ্যে 20,000 টাকা ঢুকেছিল। তাহলে ব্যবসায় যখন আমরা নিয়ে এসেছি ক্যাপিটাল, তখন ক্যাপিটাল বেড়েছে। বাট এখন কি হচ্ছে, ব্যবসা থেকে ক্যাপিটাল কি হয়ে যাচ্ছে না, বেরিয়ে চলে যাচ্ছে। ব্যবসা থেকে কি হচ্ছে, ক্যাপিটাল বেরিয়ে চলে যাচ্ছে, সেজন্য -3,000 টাকা। এবার পরেরটায় চলে আসছি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ মেশিন। ডেপ্রিসিয়েশন প্রোভাইডেড অন মেশিনারি। ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা কোনো ফিক্সড অ্যাসেট, পয়েন্ট টু বি নোটেড, ফিক্সড অ্যাসেট দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে বা না ব্যবহার করার ফলে তার যে ভ্যালুটা কম হয়। মানে তুমি ধরো ফিক্স সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি, তুমি ধরো একটা বাইক, তোমার একটা বাইক আছে, তুমি সেটা 50,000 টাকা দিয়ে কিনেছো এবং সেটা তুমি রেগুলার ইউজ করো, এদিক যাও ওদিক যাও, তার ফলে সেই বাইকটার যে ভ্যালুটা বা বাইকটার যে কার্যকারিতাটা আস্তে 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 কিন্তু কমতে থাকে। তার ফলে 50,000 টাকা দিয়ে কিনলেও পরের বছর সেটার দাম আর 50,000 টাকা থাকে না, হয় 45,000 টাকা হয়ে যাবে বা 40,000 টাকা হয়ে যাবে। আমি বিক্রির প্রাইস বলছি না, আমি বলছি যে বাইকটার কার্যকারিতাটা হ্রাস পাবে, বাইকের ভেতরের পার্টস এদিক সেদিক সমস্ত কিছু কিন্তু কি হয়ে যাবে না, কমে যাবে, মানে ভ্যালু কমে যাবে বা ক্ষয় হবে। এই যে ক্ষয়টা হচ্ছে অ্যাসেটের, সেটা ল্যান্ড ছাড়া যে কোনো অ্যাসেট, মানে ফিক্সড অ্যাসেট, বিল্ডিং, মেশিন, ফ্যাক্টরি সেটস, ফার্নিচার, সমস্ত কিছুর কি হয়ে যায়, ভ্যালু আস্তে 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 কম হয় এবং সেই ভ্যালু যেটা কমে যায় সেটাকেই আমরা বলছি ডেপ্রিসিয়েশন। এবং এই মেশিনারির ক্ষেত্রে অঙ্কেতে দেখা যাচ্ছে ডেপ্রিসিয়েশন হয়েছে কত টাকা না, 2,000 টাকা। এই 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে, তোমরা আশা করি বুঝে গেছো। এর ফলে আমি বললাম মেশিনের ভ্যালু কত কমবে, 2,000 টাকা। এর প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যে কোনো ধরনের ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সপেন্ডিচার, নন ক্যাশ এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন হলে কিন্তু কোনো পয়সা বেরোয় না বা টাকা আমার হাত থেকে খরচ হয় না। ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্ডিচার। তাহলে ডেপ্রিসিয়েশন হলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিরকম ভাবে করব? ডেপ্রিসিয়েশন হলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু আমার অ্যাসেটের ভ্যালু কি হচ্ছে না, কমে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালু কি হচ্ছে, কমে যাচ্ছে। অ্যাসেট কোনখানে রয়েছে আমার, এই যে মেশিন, 3 নম্বর কলাম কি রয়েছে, মেশিন। মেশিনের ভ্যালু কত ছিল না, 60,000 টাকা। মেশিনের ভ্যালু কত ছিল, 60,000। এই যে মেশিনের ভ্যালু ছিল আমার 60,000। তা এই যে ডেপ্রিসিয়েশন বা অ্যাসেটের ভ্যালু যে কমে যাচ্ছে, কমে যাবার ফলে কত কমছে, 3 নম্বর কলামে 2,000 টাকা কমছে। মেশিনের ভ্যালু কত কমলো, 2,000। এই যে 2,000 টাকা কমে গেল, তার ফলে মেশিনের ভ্যালু 60,000 থেকে আলটিমেটলি হয়ে গেল 58,000। আমি আর লিখছি না, তোমরা পারলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ট্রানজাকশনের তলায় ব্যালেন্স করে ব্যাপারটা লিখতে পারা যায়, প্রতিটা ঘটনার ফলে কত টাকা এসে দাঁড়াচ্ছে। আর আমার ক্যাপিটাল কমলো, লাস্ট কলামটা ক্যাপিটাল কত কমলো না, 2,000 টাকা। কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্ডিচার বা এক্সপেন্স হলে কিন্তু ক্যাপিটালের ভ্যালু কমে, এর আগেও বলেছি, সেজন্য ডেপ্রিসিয়েশন হলো এবং ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে ক্যাপিটালের ভ্যালু কমলো। এরপরের ট্রানজাকশনটা চলে আসি, সেটা হচ্ছে এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স। এই যে এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স 2,500 টাকা। এই এক্সপেন্স মানে কি? এক্সপেন্স মানে হচ্ছে যখন কোনো শর্ট টার্ম, মানে শর্টে কোনো বেনিফিট আমি নিলাম এবং সেই বেনিফিটটা একবার নিতে হবে না, আমাকে বারবার নিতে হবে, এবং বেনিফিটটা নেব এবং বেনিফিট থেকে প্রাপ্ত সুবিধা আমার কিছুদিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। আবার ওই বেনিফিটটা পেতে আমাকে আবার টাকা দিতে হবে। যখন এই ফিচার্সটা এই কোনো কিছুর মধ্যে দেখা যাবে, তখনই সেটা আমরা বলবো কিন্তু এক্সপেন্স। আচ্ছা, আমরা এক্সপেন্সের সময় আমরা যে বেনিফিট নিলাম তার জন্য সব সময় যে টাকা পেমেন্ট করতে হবে, মানে ফোকটসে পাবো বলছি না, টাকাটা পরেও পেমেন্ট করতে পারি। বেনিফিট নেওয়া মানেই সঙ্গে সঙ্গে টাকা পেমেন্টের কথা হচ্ছে না। এই এক্সপেন্সের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, ওয়েজেস ইত্যাদি ইত্যাদি। মানে আমরা লোকের কাছ থেকে যখন কোনো সুবিধে নিচ্ছি এবং সেই সুবিধেটার থেকে প্রাপ্ত যে সময়কাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আবার আমাকে সেই সুবিধাটা লোকটার কাছ থেকে নিতে হবে, তখনই সেটা আমাদের কাছে হয়ে যাবে এক্সপেন্স। ধরো আমি আমাদের বিজনেস ছেড়ে বলছি, আমাদের একটা কোনো
কি বলবো, একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে একটা মজুর কাজ করে, তা মজুরের কাছ থেকে মজুরকে দিয়ে আমি আমার ক্ষেতটা কুপিয়েছি। কোপানোর ফলে চাষ করব বলে, তা ওকে আমি বললাম যে তোকে আমি 2000 টাকা দেবো, তুই এটা আমাকে কুপিয়ে দে। সে আমাকে ওটা কোপালো এবং আমি ওকে বললাম আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, সামনের সপ্তাহে এসে টাকাটা নিয়ে যাস। এইটা হচ্ছে সুবিধেটা নিয়েছি, তার মানে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপেন্স হয়ে গেল। এই যে ওয়েজেস বা মজুরের যে মজুরি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের কাছে কিন্তু এক্সপেন্স হয়ে গেল, বাট আমি এখনো কোনো টাকা পেমেন্ট করলাম না, এক্সপেন্স কিন্তু হলো। এই যে টাকা পেমেন্ট করলাম না, এটা হচ্ছে আমাদের কাছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা কিন্তু লায়াবিলিটি। আর এক্সপেন্স হলে কিন্তু ক্যাপিটাল কমে, সেটা আগেই তোমাদের আমরা বলেছি। এরপরে ঠিক এর উল্টো সাইডটা চলে আসছি, আমি মজুরটাকে 2000 টাকা দিলাম, দিয়ে বললাম যে সামনের সপ্তাহে আমার জমিটা একটু কুপিয়ে দিস, চাষ করব। তা টাকাটা আমি দিয়ে দিয়েছি, এখনো তার কাছ থেকে কোনো সুবিধে পাইনি। এইটাই হচ্ছে এক্সপেন্সেস ইন অ্যাডভান্স। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বুঝতে হবে। এই এক্সপেন্সেস ইন অ্যাডভান্স আমাদের প্রাত্যহিক জীবনে সবসময় একটা কেসে কিন্তু ঘটে চলেছে, সেটা হচ্ছে মোবাইল কার্ড, প্রিপেড কার্ড রিচার্জ করার সময়। প্রিপেড কথাটা বলছি, দ্যাট মিনস আগে টাকা দাও, মানে ফেলো করি, তারপরে মাখো তেল। আমরা 300 500 যত টাকারই প্রিপেড কার্ড ভরি না কেন, আগে টাকাটা দিয়ে দিলাম, টাকাটা দেওয়ার পর তারপর কিন্তু কোম্পানি আমাকে বেনিফিটটা দেওয়া শুরু করবে, সেজন্য এটা প্রিপেড কার্ড। সেই প্রিপেড এক্সপেন্স, প্রিপেড আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বা এক্সপেন্স যখন বাকি থাকে তখন সেটা যদি লায়াবিলিটি হয়, তাহলে প্রিপেড এক্সপেন্স কিন্তু আমাদের কাছে কি হয়ে যাবে না, অ্যাসেট। তা প্রিপেড এক্সপেন্স যখন অ্যাসেট, তাহলে অ্যাসেট সাইডে আমাদের একটা আলাদা কলাম করতে হবে প্রিপেড এক্সপেন্স বলে, সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে করেছি, প্রিপেড এক্সপেন্স। এই যে কলামটা করেছি এবং এই কলামে আমরা লিখে দিলাম কিন্তু প্রিপেড এক্সপেন্স বলে কত টাকা না, 2500 টাকা প্রিপেড এক্সপেন্স আমরা লিখে দিলাম। এই যে 2500 টাকা যখন লিখে দিলাম, তখন আমাদের দেখতে হবে 2500 টাকা ক্যাশ কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে চলে গেছে। এর ফলে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্লাস 2500 মাইনাস 2500, এই জিনিসটা ঘটেছে পুরোটাই কিন্তু অ্যাসেট সাইডে। এই জিনিসটা পুরোটাই ঘটেছে কোন দিকে না, অ্যাসেট সাইডে। তাহলে অ্যাসেট সাইডে যখন জিনিসটা ঘটলো, তখন কিন্তু প্লাস মাইনাসে নীল হয়ে গেল এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন এর ফলে সলভ হলো। এর পরের অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা, সেটাতে আসছি, রেন্ট কালেক্টেড, মানে এটা আমার কাছে ইনকাম। রেন্ট পেয়েছি, এটা আমাদের কাছে ইনকাম। তা ইনকাম মানে আমি যখন কাউকে কোনো বেনিফিট দিয়েছি, তার এগেনস্টে আমি যেটা পেলাম সেটাই কিন্তু হয়ে গেল আমাদের কাছে ইনকাম। এবং এই বেনিফিটটা আবার আমার ইনকাম আবার জেনারেট করবে, আমি আবার যখন তাকে বেনিফিটটা দেবো। এর আগে আমি ইনকামের ডেফিনেশনস এর আগের এতে বলেছি, সেটা দেখে নেবেন, নাহলে ভিডিওটা অযথা দীর্ঘ হয়ে যাবে। ইনকাম হলে কি হয়, ক্যাপিটালটা বাড়ে, 7000 টাকা ক্যাপিটাল বেড়েছে, একদম লাস্ট কলামে ক্যাপিটাল, 7000 টাকা ক্যাপিটাল বেড়েছে। আর এখানে ক্যাশ বেড়েছে আমার 7000 টাকা, দুটো দিকেই 7000 টাকা করে বেড়েছে, তার ফলে কিন্তু আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ হলো। কেমন লাগছে এই ভিডিওগুলো সেটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না। আর এই জাতীয় ভিডিও অর্থাৎ ট্যাক্স, কস্ট, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই জাতীয় ভিডিওগুলো রেগুলার আপডেট করব আমি, মানে আপডেট এখানে ভিডিও আপলোড করব, এবং সেই আপলোডেড ভিডিও যাতে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়, সেজন্য সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে কিন্তু তোমারই সুবিধা। আজ এ পর্যন্তই, টাটা।